বাংলাদেশে আমরা যারা হিজামা থেরাপি প্র্যাকটিস করি, আমরা মূলত এটা প্র্যাকটিস করি রাসূলের সুন্নাহ হিসাবে। বাস্তবিক পক্ষে এই ট্রিটমেন্টটা একটা সুন্নাহসম্মত ট্রিটমেন্ট এবং প্রাকৃতিক ট্রিটমেন্ট। একই সাথে এটা কিন্তু আবার একটা সার্জিক্যাল প্রসিডিউর। এখানে আমাদেরকে 100% সার্জিক্যাল একটা প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। তো এই প্রসিডিউরগুলো আমরা আজকে দেখব। বিশেষ করে যারা জীবনে প্রথমবারের মতো হিজামা দিচ্ছেন বা যারা নতুনভাবে হিজামা প্র্যাকটিস শুরু করছেন, তাদের হয়তো ব্যাপারটা কাজে লাগতে পারে। আজকে প্রথমে আমরা স্কিনের সারফেসটাকে জার্ম ফ্রি করে নিই। জার্ম ফ্রি করার জন্য আমরা হেক্সিসোল ইউজ করি। হেক্সিসোল দিয়ে স্কিনটাকে প্রথমে জার্ম ফ্রি করে নিই। জার্ম ফ্রি করার পরে আমরা এখানে অলিভ অয়েল ইউজ করি। হিজামা করার আগে বিশেষ করে যাদের পেইন আছে তাদেরকে প্রিপারেটরি হিসাবে আমরা একটা আলাদা কাপিং করি, সেটা হচ্ছে মুভিং কাপিং। বিশেষ করে যাদের পেইন আছে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসল অনেক সময় টাইট হয়ে যায়। তাছাড়া রক্ত সঞ্চালনটা বাড়ানোর জন্য মুভিং কাপিংটা বেশ কার্যকর। সো আমরা ফার্স্টে মুভিং কাপিংটা করে নিই। এই পয়েন্টটা হচ্ছে C7। যে কোনো পেশেন্টকে আমরা এটা দিই, তার যে রোগী থাকুক, কারণ একটা হাদিস আছে যে নবীজির হাদিস, উনি মাথার সিঁড়িতে আর এই কাঁধের C7 উনি হিজামা নিতেন এবং বলতেন যারা এই দুটো পয়েন্টে হিজামা নিবে তাদের অন্য কোনো মেডিসিন না দিলেও চলবে। ধরে নেওয়া যায় এটা আমাদের জন্য একটা ভ্যাকসিন, এটা একটা ভ্যাকসিন হিসাবে আমরা ধরে নিতে পারি, যার জন্য এই দুটো পয়েন্ট আমরা মোটামুটি চেষ্টা করি কম্পালসারি দেওয়ার জন্য। এখানে আরেকটা কথা প্রসঙ্গক্রমে বলা দরকার, হিজামা দেওয়ার সময় আমরা যেহেতু এখানে সার্জিক্যাল একটা ব্যাপার আছে, সার্জিক্যাল প্রসিডিউর আছে, তো আমাদের ইকুইপমেন্টগুলো সবসময় ওয়ান টাইম ডিসপোজেবল ইকুইপমেন্ট হতে হবে অথবা স্টারাইজ ইকুইপমেন্ট হতে হবে। কাপের ব্যাপারে বলি, কাপটা সবসময় ইনটেক ইউজ করতে হবে। ইনটেক কাপ না হলে, যেহেতু কাপে ব্লাড লাগছে, ব্লাডে তো অবশ্যই জীবাণু থাকে, ওই জীবাণু আপনার কাপকে সংক্রমিত করবে, কাপ থেকে ওটা আরেকজনের বডিতে যাবে। তো আপনি এত বড় রিস্ক নেওয়াটা উচিত না। কাপ কখনোই একজনের কাপ আরেকজনের বডিতে দেওয়া উচিত না। সব পেশেন্টের জন্য আলাদা আলাদা কাপ, আলাদা আলাদা ব্লেডের ক্ষেত্রে একটা কথা বলা দরকার, আমরা অনেকেই দেখা যায় যে প্যান ইউজ করি। তো প্যানটা আসলে কি? প্যানটা হচ্ছে ছিদ্র হয়, প্যান দিয়ে আপনি ছিদ্র করতে পারবেন। অথচ হিজামার থিওরি অনুসারে বা রিয়েল হিজামা বলতে যেটা বোঝায়, হাদিস অনুসারে আমরা যদি বলি, আমাদের আঁচড় দিতে হবে, আমাদেরকে শরীরে আঁচড় দিতে হবে। আঁচড়ে হচ্ছে সেবা, আঁচড়ে হচ্ছে আপনার রিয়েল হিজামা। আপনি যদি আঁচড় না দিয়ে যদি প্যান দেন, এটা সুন্নাহর বরখেলাফ। দ্বিতীয়ত এটা স্বাস্থ্যসম্মত না। যদিও আপনি বলতেছেন যে আপনি হেক্সিসোল দিয়ে মুছে তারপরে প্যান দেন, বাট প্যানের একটা প্রবলেম হলো, প্যানে আপনি নিডেল বারবার সরাচ্ছেন, ঠিক আছে, বাট এটা তো সরানো হচ্ছে না, এই জিনিসটা থেকে যাচ্ছে। তো এটাতে তো রক্ত লেগে যেতে পারে, একজনের বডি থেকে আরেকজনের তো সংক্রমণের একটা আশঙ্কা থাকে। সো প্যানটা আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো সার্জিক্যাল ব্লেড। ক্ষেত্র বিশেষে হয়তো আমরা জেনারেল ব্লেডও ইউজ করতে পারি, তবে আমরা প্রেফার করি এই সার্জিক্যাল ব্লেডটা, এটা স্টেরাইজ করা, এবং এটা সার্জিক্যাল প্রসিডিউর সার্জনরা ইউজ করে। কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আমাদেরকে রিইউজ করতে হয়, ওগুলো আসলে ডিসপোজেবল ইউজ করা সম্ভব না, এবং ওগুলোতে ব্লাডও লাগে না। যেমন সাকশন গান, এই সাকশন গানটা কিন্তু ব্লাড লাগে না, বডিতে লাগে না, এটা কাপের উপরে আমরা করি, সাকশন করি। কিন্তু এটাতে তো আমাদের হাত থেকে ব্লাড লাগতে পারে বা জীবাণু লাগতে পারে। হাত যেহেতু আমরা ইউজ করতেছি, হাত থেকে তো লাগতে পারে, যার জন্য আমরা রিকমেন্ড করি এই দ্রবণটা তৈরি করে এটা দিয়ে ডিসইনফেক্ট করার জন্য। এটা খুব ইজি, জাস্ট দ্রবণটা তৈরি করে এটাতে এগুলো রেখে দিলে এগুলো ডিসইনফেক্টেড হয়ে যাবে। ছেড়ে দিলে ভালো, না লাগলেও সমস্যা নেই, জাস্ট ডুবে রাখলেই হবে। আপনি 3 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত ডুবে রাখতে পারেন। 10 ঘন্টা ডুবে রাখলে ওটা অনেকটা স্টারলাইজারের মতো হয়ে যাবে, আর
3 ঘন্টা ডুবে রাখলেও এটা ডিসইনফেক্টেড হয়ে যাবে। এখন আমরা ফিশ কাপিং করলাম, ফিশ কাপিং করে রাখলাম। এটা 5 মিনিট থাকবে বা ক্ষেত্র বিশেষ হয়তো 3 মিনিটও হতে পারে। যদি দেখা যায় যে এটা কালারটা এক্সপেক্টেড কালার চলে আসছে, আমরা হয়তো 3 মিনিট 5 মিনিট বা 7 মিনিটও ওয়েট করতে হতে পারে কারো ক্ষেত্রে। 3-5 মিনিট ওয়েট করবো, ওয়েট করে তারপর আমরা আঁচড় দিব। এখন আমরা সার্জিক্যাল ব্লেড দিয়ে আঁচড় দেওয়ার কাজ শুরু করবো। এই কাজটা আসলে হিজামার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আঁচড় যদি ডিপ হয় রোগী কষ্ট পাবে, আবার আঁচড় যদি পারফেক্ট না হয় কাজ হবে না। এখানে একটা জিনিস দেখেন, এখানে আঁচড় দেওয়া হয়েছে কিন্তু আঁচড়ের কোনো ব্লাড বেরোচ্ছে না, আঁচড়ের ফলে কোনো ব্লাড বেরোচ্ছে না। যখন আমরা অ্যান্টিসেকশন করবো তখন ব্লাড বেরোবে, তার মানে এই আঁচড়টা ডিপ হয়নি। ডিপ হলে আঁচড় দেওয়ার সাথে সাথে রক্ত বেরোতো। যে যখন আঁচড় দেওয়া হচ্ছে, আঁচড়টা আমরা এমনভাবে দিচ্ছি যাতে খুবই সূক্ষ্ম আঁচড়, এটা যেন এপিডার্মিসের নিচে না যায়, ওইভাবে আমরা আঁচড়টা দিই। এপিডার্মিসের নিচে গেলে হয়তো টিস্যু ইনজুর হতে পারে, অথবা ক্যাপিলারি ইনজুর হতে পারে, অথবা কোনো ব্লাড ইনজুর হতে পারে। সো আমরা সবসময় চেষ্টা করি যেন এপিডার্মিস স্তরে, চেম্বার এপিডার্মিস স্তরেই যেন আঁচড়টা থাকে। এখন কিন্তু কোনো রক্ত নেই, দেখেন এই যখনই দিচ্ছি, টান দিচ্ছি, রক্ত বেরিয়ে আসছে ভিতর থেকে। কোশ্চেন হচ্ছে, আমি যে থেরাপি দিচ্ছি পেশেন্ট কি আসলে ব্যথা পাচ্ছে কি পাচ্ছে না আমরা জানতে পারি। আচ্ছা, আপনি তো আরো এর আগে একবার নাকি 2বার দিয়েছেন? 2বার। আরো 2বার থেরাপি দিয়েছেন? জি। আমি যে আপনার এই যে আঁচড় দিচ্ছি, আপনার পিঠে সার্জিক্যাল ব্লেড দিয়ে আঁচড় দিচ্ছি, জি। আপনি কি ব্যথা পাচ্ছেন? আমি ব্যথা পাচ্ছি না, সামান্য আঁচড় অনুভব হচ্ছে। ওটা আঁচড়টা কিরকম, মানে আপনার কি সুরসুরি লাগতেছে নাকি পিঁপড়ার কামড়ের মতো লাগতেছে নাকি হচ্ছে বেশি কম, কি মনে হচ্ছে আপনার কাছে? পিঁপড়ার কামড়ের মতো। একটা পিঁপড়ার কামড়ের মতো? জি। সহনীয় পর্যায়ে তো না? হ্যাঁ, সহনীয় পর্যায়ে। আচ্ছা, আপনি আগে যে 2বার থেরাপি দিয়েছেন, জি। কি কারণে দিয়েছিলেন থেরাপি? আমার হচ্ছে আমি প্রথমত বডিতে দিয়েছিলাম, বডি পেইনের জন্য, ব্যাক পেইন স্পেশালি, ওটা ভালো রিলিফ পাইলাম। দেন সেকেন্ড টাইম আমি চুলে দিয়েছিলাম, মাথায় বেসিক্যালি আপনার চুল ঝরে যাচ্ছিল? চুল ঝরে যাচ্ছিল, তো ওটাতে বেশ ভালো ফল পেয়েছি। আর এখন তো আপনি বিদেশ যেহেতু যাবেন, বিদেশ যাওয়ার আগে জি। একবার বডি ডিটক্স করতে যাচ্ছেন, আর মাথার চুল যেন আরো ইমপ্রুভ হয়। জি। আপনার তো মাথার চুল মাশাআল্লাহ ভালো ইমপ্রুভ হয়েছে। আগে তো মাথা পুরো দেখা যেত, জি। তালু দেখা যেত, এখন তো মাশাআল্লাহ চুল কিছুটা ঢেকে গেছে। জি। এই যে ওনার যে এখানে আগে ইয়ে ছিল, এটা একদম এই যে সারফেস যেরকম এরকম সাদা দেখা যেত, একদম পুরো মাথাটা এরকম টাকের মতো হয়ে গেছিল। এখন 2 সেশন দিচ্ছেন বোধ আপনি, না? জি। 2 সেশন দেওয়ার পরে, 2 মাসে 2 সেশন দেওয়ার পরে আল্লাহর মতো এখন অনেক চুল গজায় গেছে, এবং চুল তো পড়া বন্ধ হয়েছে, প্লাস নতুন চুল না গজালে তো এতটুকু উন্নতি হতো না। জি। সম্ভবত নতুন চুলও গজাইছে, গজানোতে এখন অনেকটা মনে হচ্ছে যেন এখানে চুল ছিল। জি। চুলের কোনো প্রবলেম নেই। আঁচড় দিয়ে কাপ লাগানোর পরে 5 মিনিট পার হয়ে গেছে। এখন আমরা ব্লাডগুলো মুছে কাপগুলো আবার লাগিয়ে দেব। এখন অলরেডি প্লাজমা চলে আসছে, এই যে পানিটাও দেখা যাচ্ছে, এটা প্লাজমা। প্লাজমা চলে আসার অর্থ হচ্ছে থেরাপির এই প্রক্রিয়াটা, এই স্টেজটা কমপ্লিট। এখন আমরা এখানে জাস্ট মুছে বায়োডিন বা অ্যান্টিসেপ্টিক, যে কোনো একটা অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দেবো। অ্যান্টিসেপ্টিক পাউডার হতে পারে, লিকুইড হতে পারে, মলম ফর্মে হতে পারে, অয়েন্টমেন্ট ফর্মে হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে। একটা অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিলে হবে। আবার যদি আমরা নন ডায়াবেটিক পেশেন্ট হয়, সেক্ষেত্রে জাস্ট অলিভ অয়েল দিয়ে দিলেও হয়, কালো জিরার তেল দিলেও চলে। বাট যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, মাস্ট অ্যান্টিসেপ্টিক দিতে হবে। আর অ্যান্টিসেপ্টিক সবাইকেই দেওয়া যায়, এটা সবাইকে দেওয়াই ভালো।